নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকে সকল শ্রোতা দর্শক বন্ধুকে আবারও একবার শুভেচ্ছা স্বাগত জানালাম। আমরা আজ স্টুডিও এসেছি আমাদের এসো গল্প শুনি অনুগল্পের আসরের সেরার সেরা যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে আলাপচারিতায় থাকবো কিছুক্ষণ। আমি তিস্তা বেজ আলাপচারিতায় থাকবো। এবারে আমি যার সাথে আলাপচারিতায় থাকবো উনি আমাদের গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি 2025-এ আমাদের অনুগল্পের বিষয় ছিল শীতের খেজুর রস। এই বিষয় নিয়ে 50 শব্দের অনুগল্প লিখে উনি নির্বাচক মণ্ডলীদের বিচারে সেরার সেরা হয়েছেন। তার সাথেই আজ আমরা সাক্ষাৎকারে আছি। আমি আপনাকে দাদা স্বাগত জানাই। নমস্কার। আপনি জন্মেঞ্জয় সাহু। হ্যাঁ, আমি ওই বেলদা মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, আপনারা যে গত মাসের ওই অনুগল্পে আমাকে সেরা সেরা করেছেন, আমি শ্রীরামপুর বেতারবাণীর সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আপনাকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং শুভকামনা যে খুব শীঘ্রই আপনি আবার সেরা সেরা হবেন। ধন্যবাদ ধন্যবাদ। তো খুব ভালো লাগছে যখন আপনি এই খবরটা পেলেন যে আপনি সেরা সেরা হয়েছেন, তখন আপনার কীরকম লেগেছিল? ভীষণ ভীষণ ভালো। দেখুন, অন্য বহু জায়গায় বহু লেখার ক্ষেত্রে বহু রকমই হয়েছে, কিন্তু এই যে অনুগল্প এবং সেটা আবার এই যে 50 শব্দ, মস্ত বড় চ্যালেঞ্জের বিষয়। একদম তাই। এই চ্যালেঞ্জ নিয়ে যে আমাদের মতো, আমরা তো আর খুব বিরাট সাহিত্যিক নয়, কিন্তু তাতেও যে এত মানুষদের মধ্যে এত গল্পের মধ্যে আবার আমার একটা ধারণা ভালোই আছে যে আপনাদের এখানে কিন্তু স্ট্যান্ডার্ড গল্প মানে বাছাইয়ের ক্ষেত্রে একটা গুণগত মানের দিকে খুব নজর দেওয়া হয়। তো সেখানে সেরার সেরা হওয়াটা আমি হয়েছি বলে নয়, আমার কাছে একটা আলাদা পাওনা। তো আমাকে আপনারা সিলেক্ট করেছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। না, অ্যাকচুয়ালি কি বলুন তো, বিষয় এবং বার্তা, সমাজের প্রতি এই যে একটা বার্তা, আপনার গল্পটা আমরা যখন একটু পড়ে পাঠক বা শ্রোতাদের শোনাবো, তখন ওনারা বুঝতে পারবেন যে এই বিষয়ের ওপর এই যে এখনকার সমাজ ব্যবস্থার মধ্যে আপনি যে একটা দারুণ বার্তা দিয়েছেন গল্পে, এটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। এবং আপনার তো লেখনী বেশ ভালোই মজবুত এবং ভালোই লেখালেখি করেন, মনে হয় আপনার অভিজ্ঞতা আছে। আপনি আরো কি কি লেখেন? মানে শুধুই কি অনুগল্প লেখেন না? আমি মানে বলতে পারেন বহু কিছুর সঙ্গে যুক্ত, বহু কিছু লিখি, খুবটাতে কোনোটাতেই মাস্টার নয় আর কি, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নাথিং আর কি। আমি ছড়া লিখতে খুব পছন্দ করি। বাহ। ছড়ার বই আছে, ছড়া, তারপরে আমি প্রবন্ধ লিখি, তারপরে বিভিন্ন সংবাদপত্রে একটু চিঠি লিখি, তারপরে এই আকাশবাণী এবং আপনাদের এখানে বিভিন্ন বেতার মাধ্যম সেখানেও লিখি, আর বিভিন্ন কাগজে বড় বড় গল্পও লিখি। বড় মানে অনুগল্পের যে 250-300 যে গল্প সেগুলোও লিখি। মানে সব কিছু হালকা হালকা করে ধরিয়ে আর কি। না, খুব ভালো, কারণ এখন যে ছোটদের মানে কিশোর সাহিত্য হারিয়ে যাচ্ছে, তার যে আপনি একটা ধারা ধরে রেখেছেন, এটার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই। আর আরও যেটা আপনি বলছিলেন প্রবন্ধের কথা, প্রবন্ধ লিখতে গেলে আমি নিজেও লিখি, জানি রীতিমতো পরিশ্রম করতে হয় এবং প্রচুর বইপত্র কালেক্ট করে নিয়ে ভীষণ পড়াশোনা করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, সেটা আমি জানি। সেজন্য আপনাকে স্বাগত জানাই। খুব ভালো বিষয়গুলো নিয়ে আপনি আছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, এই লেখালেখির ব্যাপারে আপনি কি আপনার কোনো পূর্বপুরুষ বা পূর্ব নারীর কাছে? পূর্বপুরুষ মানে আমার বাবা, আমি আছি এখন ধরুন খুব শহরে, অমনি বেলদা যেখানে থাকি সেটা আধা শহর, রেল শহর, কিন্তু আবার রিসেন্ট কলকাতাতে আছি। কিন্তু আমার জন্ম এবং প্রাথমিকভাবে বেড়ে ওঠা প্রত্যন্ত গ্রামেই আর কি। আমার বাবা এই যে বাংলার যে লোক সংস্কৃতির বিভিন্ন দিক, আচ্ছা আচ্ছা, তখনকার দিনে ধরুন যাত্রা, সেই ষষ্ঠীমঙ্গল গান, ভারত গান ইত্যাদি গানের তিনি ওস্তাদ ছিলেন।
তাহলে তো আপনাদের বংশে একটা চর্চা, সাহিত্যের একটা চর্চা ধারা রয়েছে। হ্যাঁ, সেগুলো এখন প্রায় মুছে যাচ্ছে, একদমই। কিন্তু ওইগুলো থেকেই পাওয়া আমাদের আর কি এগিয়ে চলার রসদটা একদমই। পল্লীগ্রামের এই যে যাত্রা, আমি ছোটবেলায়, আমার অভিজ্ঞতা আছে, আমি ছোটবেলায় যাত্রা দেখেছি, সন্ধ্যেবেলায় মাদুর বিছিয়ে রেখে আসা, তারপরে ওই হারিকেন বা লণ্ঠন হাতে করে নিয়ে যাওয়া, একটা আলাদা রকমের মজা। যাত্রার মহড়া হতো। আমার বাবা নিজে যাত্রার অভিনয় করতেন, আমি জানি, মানে সেই ব্যাপারটা আমার জানা আছে। বাবাকে চিনতে পারতাম না যখন মেকআপ করে উনি আসতেন বাড়িতে, আমরা কাঁদতাম ছোটবেলায়, ভয়ে কাঁদতাম বাবাকে দেখে। এই ব্যাপারটা না, খুব ভালো। এটা একটা মানে সত্যি লোকসংস্কৃতিকে, এখন যে হারিয়ে যাচ্ছে লোকসংস্কৃতিকে, তাকে তুলে ধরারও আমাদের একটা প্রয়াস চলছে। ইদানিং আপনি বোধহয় দেখছেন যে লোকসংস্কৃতি নিয়ে জি বাংলা বা অন্যান্য সব জায়গাতেই একটা উঠে আসছে, গান টান বলে একটু বেশি করে হাইলাইট হচ্ছে। হ্যাঁ, খুব ভালো জায়গাটা। ঠিক আছে দাদা, আপনাকে জিজ্ঞাসা করি, আপনি পড়তে ভালোবাসেন না লিখতে ভালোবাসেন? লিখলে তো পড়তেই হয়। পড়তেই ভালোবাসি, কিন্তু আজকাল কি হয়েছে জানেন, যেটা উচিত, পড়াটা বেশি হওয়া উচিত, লেখাটা কম হওয়া উচিত আমাদের আর কি। কিন্তু পারিবারিক বা অন্যান্য ব্যস্ততা, শরীর ইত্যাদির কারণে পড়াটা একটু কম হয়ে যাচ্ছে, লেখাটা বেশি হয়ে যাচ্ছে। এটা একটা আমাদের আফসোসের জায়গা, আমাদের আফসোস, একদম আফসোসের জায়গা। পড়াটা বেশি হওয়া উচিত। যে জায়গাটা ভালোবাসা, সেই জায়গাটা আমরা ধরতে পাচ্ছি না ঠিক করে। না তা ঠিক, কিন্তু তবুও পড়া তো হচ্ছেই, তার সাথে নিশ্চয়ই, না পড়লে তো বেরোবে না, এদিকে বেরোবে না। ভালোবাসেন কি, মানে উপন্যাস, গল্প বা কবিতা, কি কোন ধরনের লেখা আপনি বেশি ভালোবাসেন? আমি গল্প এবং ছড়া। আচ্ছা, ছড়া ভীষণ ভালো। বাচ্চাদের সঙ্গে একটা দোলায়িত ছন্দের ছড়া যদি হয়, যেন মা দিদিমাদের মুখে শোনা যে সেই ছন্দলালিত্য, সেই যে ছড়াগুলো মুখে মুখে বানানো। আর শুধু বাচ্চাদের মধ্যেও থাকে না, না, ছড়া তো অন্নদাশঙ্কর রায় তো মানে এমন একটা ছোট্ট করে কথা বলেছেন, তার বিস্তৃতি বিশাল বড়, ছোট বড় সবকে কভার করে গেছে, সেই রকম আর। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো, তার বেলায় মানে কত বড় একটা আঘাত, মানে চাবুক দেয়া যাকে বলে। এই মুহূর্তে বাইদি ভাই বলি, আমি গান্ধীজিকে নিয়ে একটু লিখছি রেডিওর জন্য আর কি। আচ্ছা, সেখানে যথারীতি গান্ধীজি মানে ভারত ভাগ, তার বিরুদ্ধে তিনি, এবং সেখানে অন্নদাশঙ্করের ওইটা আচ্ছা আসছেই। আচ্ছা, খুব অন্য প্রসঙ্গ, ওদিকে আমরা কথা বাড়াবো না। দাদা, আপনি যে এই যে লেখালেখি করেন, শ্রীরামপুর বেতারবাণীতে কি এর আগে আপনি কখনো সেরা সেরা হয়নি? শ্রীরামপুর বেতারবাণীর অনেক রকম লেখা আহ্বান করা হয়, পড়া হয়। আমি শুধু কিন্তু এই অনুগল্পের মধ্যে থাকি, আসলে আপনার ভালোবাসা। তাছাড়া আমি মানে লেখালেখি ছাড়াও অনেকগুলো সামাজিক কাজের সঙ্গে যুক্ত। ও আচ্ছা আচ্ছা। একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল আমরা কয়েকজন বন্ধু চালাই, ভলেন্টারি সার্ভিস, কালচারাল অ্যাসোসিয়েশন, অনেক রকম আছে। আচ্ছা, যার জন্য আমি একটু সিলেক্টিভ লেখার ক্ষেত্রে রাখি। যেমন আপনাদের এখানে শুধু অনুগল্প, রেডিওতে ওই বললাম 2-3টা, এইরকম করি আর কি। আচ্ছা, তো আপনি যেটা বললেন, কি প্রশ্নটা আমার গুলিয়ে গেল বলতে গিয়ে, যে শুধু অনুগল্প নাকি একটা কথাটা বললেন আর কি। তো যাই হোক না কেন, পড়তে ভালো লাগে গল্প এবং ছড়া। চর্চাটা এখন বেশি অনুগল্পের মধ্যেই আছে এবং ছড়ার মধ্যেই আছে। বেশ, খুব ভালো লাগলো। আপনার যে গল্পটি নির্বাচক মণ্ডলীর নির্বাচনে সেরা হয়েছে, সেটা ফেব্রুয়ারি 2025-এর, বিষয় ছিল শীতের খেজুর রস। আমি শ্রোতা দর্শক বন্ধুদের জন্য আজ আরেকবার পাঠ করছি গল্পটি। গল্পের নাম ছিল পৌষ মাস এবং সর্বনাশ। পাশাপাশি দাঁড়ানো দুটি খেজুর গাছ তাদের নিজস্ব নীরব ভাষায় নিজেদের মধ্যে কথা বলছে। একটি গাছ সখেদে বলল, পৌষের শীত সকালে মানুষেরা আনন্দে আমাদের শরীরের রস খাচ্ছে। অন্য গাছটি বলল, ওরা আমাদের শরীর কেটে কেটে রস বার করে মহানন্দে খায়, আর আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাই। প্রথমটি বলল, ওদের পৌষ মাস, আমাদের সর্বনাশ। খুব সুন্দর গল্প, ভীষণ একটা সামাজিক বার্তা। আমাদের চারপাশ থেকে, মানে পরিপাশ থেকে গাছ একেবারে নির্মূল হয়ে যাচ্ছে, জলাশয় উধাও হয়ে যাচ্ছে, এবং কেবল আকাশ ছোঁয়া আবাসন, আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়ি,
ফ্ল্যাট কালচার আমাদের জীবনে এসে গেছে, আমরা প্রতিবেশীকে চিনি না, আমরা কারুর সাথে গল্প করতে ভালোবাসি না, ছোটরা তো ঘর থেকে বেরোতেই চায় না। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? আপনার গল্প তো আমরা পেলামই, তা ছোটদের ব্যাপারটা নিয়ে এই যে মোবাইলে মুখ গুজে থাকা, বাবা সর্বনাশ হয়ে যাচ্ছে, সর্বনাশ। প্রয়োজন আছে নিশ্চয়ই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ওরা করছে। ওই যে ব্যবহারটাই আসল আর কি, মানে সীমারেখাটা মানছে না। আর এই গল্পটার ব্যাপারে যখন খুব ছোট ছিলাম, যেভাবে বহু গল্প লেখা হয়েছে যে আনন্দে খেজুর রস খাওয়া, হ্যাঁ, সেই স্মৃতি, সেইটাই অধিকাংশ গল্পে এসেছে আর কি। সেটা আমারও ছিল, আনন্দেই খেতাম। বিশেষ করে গ্রামের আমরা, সেখানে আমরা ডাইরেক্ট ভালো, খুব মানে কোয়ালিটির খেজুর রস খেতাম। যত বয়স হলো তত খেজুর গাছের দিকে তাকিয়ে আমার মনে হতো সহমর্মী হয়ে উঠলেন ওদের জন্য, যে এই গাছগুলোর গায়ে খাবলা খাবলা করা আছে, ইস ওদেরকে গাছটাকে একেবারে কেটে দাও, কিন্তু এবছর কিছুটা কাটলো, পরের বছর আরেক জায়গায় কাটলো, এইটা দেখে আমার খারাপ যন্ত্রণা দিয়ে দিয়ে তাদের শরীরে রেখে দেওয়া। কিন্তু এটাকে নিয়ে লেখার কোনো প্রণোদনা আগে পাইনি। আপনাদের এই শীতের খেজুর রস পেয়েই আমি না ওই লাইনে ধরবো না। খুব ভালো, এতে একটা বার্তাও থাকবে, সহমর্মিতাও থাকবে, পরিবেশের কথা, গাছের কথাও থাকবে, এই থেকেই এইটা গল্পটা লেখা আর কি। এবার আমরা যে মাসে মাসে বিষয় নির্বাচনগুলো করি, এই ব্যাপারে আপনার কি কোনো মতামত আছে? বা যদি আপনি বলেন যে এই বিষয়টা দিলে ভালো হয়, আমরা সেগুলো ভেবে দেখবো আর কি। হ্যাঁ, সেটা তো ভেবে আসিনি, কিন্তু গল্পের বিষয় ভাবনা খুবই ভালো, ভীষণ ভালো। আর নতুন করে ভেবে আসিনি, চট করে যে এটা করলে হবে, সেটা পরবর্তীকালে আমি আলাদা করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমি কিছু বিষয় পাঠিয়ে দিতে পারি। কিন্তু বিষয় ভাবনা সুচিন্তিত বলছেন, অত্যন্ত ভালো। ধন্যবাদ আপনাকে। এখন আমরা আপনাকে একটু সম্মানিত করব শ্রীরামপুর বেতার বাণীর পক্ষ থেকে। আসুন, এখানে আসুন। উত্তরীয় দিয়ে সম্মানিত করলাম আপনাকে, আমরাও সম্মানিত হলাম। অনেক ধন্যবাদ। আর আমাদের পক্ষ থেকে বই আর আপনার হাতিয়ার, লেখার হাতিয়ার, কলম, এই হাতিয়ারটার যেন শেষ দিন পর্যন্ত চালাতে পারি। একদম সেই, মানে আপনি আমাদেরকেও আশীর্বাদ করুন, আমরা আপনার জন্য শুভেচ্ছা রাখি। অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, এইভাবে লিখতে থাকুন, আপনার কলম যেন চলতেই থাকে এইভাবে। এই মেমেন্টোটাও কিন্তু কলমের প্রতি। সবই আপনাদের সকলের শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ। আবার দেখা হবে। অবশ্যই অবশ্যই। ভালো থাকবেন। হ্যাঁ, আপনার সঙ্গে কি সেরকম কোনো লেখা আছে যেটা আপনি আমাদের শ্রোতা বন্ধুদের শোনাতে পারেন? হ্যাঁ, কিছু বই আমি কয়েকটি আপনাদের উপহার দেওয়ার জন্য এনেছি, কিন্তু সেটা আমি গিফট পেপারে বেঁধে দিয়েছি। তো মোবাইল থেকে একটা ছোট্ট 50 শব্দের অনুগল্প আমি পড়ছি। বলুন বলুন। অনুগল্পের নাম মা এবং মাছের মাথা। বাবা, মা, ছেলে আর বৌমা খেতে বসেছেন। মা 3 জনকে মাছের 3টি চাকা দিয়ে নিজে নিয়েছেন মাথাটাই। ছেলে বলল, মাথাটাতে মনে হয় মাছই নেই মা। মা বললেন, চাকাগুলোর থেকে বেশি আছে রে। ছেলে বলল, তাহলে মাথাটা আমাকে দাও, আমি খাই। মা বাটিতে হাত চেপে বললেন, না না না, ওটা আমিই খাবো। ছেলে বলল, ধরা পড়ে গেছো মা। বাহ, মানে এই যে মায়েদের চরিত্র, মা কিরকম হয় এবং মা হতে গেলে তার মধ্যে যে একটা মাতৃত্বের বিরাট একটা ত্যাগ, একদম এইটাই হলো মা। মানে একটা ছোট্ট কথা মা, কিন্তু তার বিস্তৃতি বিশাল বড়। ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর লেখা পাঠের জন্য। খুব ভালো লাগলো।